পুলিশ ফাইল। गीता पे हाथ रख के कसम कहिए, मैं जो कुछ भी कहूंगा सच के सिवा कुछ नहीं कहूंगा। अब जो कुछ कहेंगे सच के सिवा कुछ नहीं कहेंगे। ना सिनेमा हॉल हो गया सारा दिन टीवीर सामने। ऐसा आप बोलिए। পড়াশোনার হবে কত থেকে? কি রে বন্ধ হবে টিভিটা? এই রে ফুফা খুব রেগে कटघरे গেছে। में खड़ा बड़े बेवकूफ जैसा बर्ताव कर रहा है ये मुलजिम असल में खतरनाक गुनहगार है जिसने चक्कू सिंह आलूवाला की बड़ी बेरहमी से छुरा मारकर हत्या कर। ফরিদার আম্মি, ও ফরিদার আম্মি, একটু জল দিয়ে যাও তো। কি মশা, শোবে কি করে গো? মশাইটা এনে দে। না না লাগবে না। सिमरन आके खोलो। ए सिमरन, যা গরম, মশারি টাঙালে আর ঘুমোতে পারবো না। तुम ठीक तो हो? हाँ सिमरन, এই সব सिमरन টিভি বন্ধ হবে তবে? কি হলোটা কি? আপুর কথা কানে যাচ্ছে না? যা শুয়ে পড় গিয়ে। আফরোজা মা যাও তো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো এবারে। আর 10 মিনিট, আমি আর 10 মিনিট, এক্ষুনি বইটা শেষ হয়ে যাবে। আর 1 মিনিটও না। আপু রাখতে জানিস, আমি গেটে তালা দিয়ে আসছি, এসে যেন দেখি টিভি অফ হয়েছে। কিরে কোথায় যাচ্ছিস সুবিধা? বাথরুম থেকে আসছি। বয়স 20 বছর, দৌলতাবাদ থানার অন্তর্গত সালুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ফরিদা ছিল বহরমপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
চলতি বছরের জুলাই মাসে নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হয় ফরিদা। ধারালো অস্ত্র দিয়ে গলা নলি কেটে খুন করা হয় তাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, একজন কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে কার এমন শত্রুতা থাকতে পারে যার জন্য তাকে এইভাবে খুন করা হলো? দেখো শান্ত, ইদ্রিস মিয়া। সালাম স্যার। মাস্কটা পড়ুন। হ্যাঁ স্যার। আপনি? আগে স্যার আমি জাফর মিয়া স্যার, এই ওনাদের বাড়ির ঠিক পাশেই থাকি। ওই আসার পথে যে লাউ মাচাটা দেখতে পেলেন, ওইটাই আমার বাড়ি স্যার। আমি স্যার সকালবেলা আপনাকে ফোন করেছিলাম স্যার। ঘটনাটা আপনি জানলেন কখন? রাতে না সকালে? না স্যার, রাতেই জেনেছি স্যার। রাতে? হ্যাঁ স্যার, আমি ওই রাতে রাস্তার ধারে পিছনের দিকে গিয়েছিলাম স্যার। ওই তারপরেই না স্যার একটা গন্ডগোলের আওয়াজ পাই। এগিয়ে এসে ওই খিড়কি দিয়ে দেখতেই দেখলাম যে ইদ্রিস মিয়া ছুটে বেরিয়ে চলে গেল। তারপরেই না ভাবির কান্নার শব্দ। অত রাতে আপনি এদের খিড়কির সামনে কি করছিলেন? আসলে স্যার আমি একটু স্যার মাঠে গিয়েছিলাম স্যার। অত রাতে? হ্যাঁ স্যার, আসলে না স্যার আমার একটু পায়খানার একটু অসুবিধা স্যার। ওর জন্য ওই জামাল গোটা আছে না, জামাল গোটা ক্ষেত। কাল যেটা দেখেছেন সেটা স্যারকে গুছিয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, ইদ্রিস মিয়া ছুটে বাড়ির বাইরে চলেছে। কে 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 কি হয়েছে ইদ্রিস ভাই, কি হয়েছে? ফরিদা, ফরিদা, আমার মহিলাকে মেরে দিয়েছে। রাতে তাহলে খবর দিলেন না কেন? আসলে স্যার আমার মাথাটা না ঠিক কাজ করছিল না স্যার। আমি সকলকে পাড়ার সকলকে খবর দিয়েছিলাম স্যার। তারপরে ওই পোস্টমাস্টার বাবু আছে না, হ্যাঁ ওই পোস্টমাস্টার বাবুকে বলতে, তারপর পোস্টমাস্টার বাবু বললো যে সকালবেলা আপনাকে ফোন করতে। তাই স্যার আপনাকে আমি ফোন করলাম। ঘরে কেউ কিছুতে হাত দেয়নি তো? না না স্যার, কেউ কিচ্ছুতে হাত দিতে পারেনি স্যার। ফরেন্সিকের লোক এসে গেছে। ঠিক আছে, নিয়ে এসো ওনাদের। ওকে স্যার। আচ্ছা, বাড়ির ভেতর থেকে সবাইকে বার করে আন। আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট চলে এসছে। পায়ে ছাপ নিতে যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাই। যান তাড়াতাড়ি। আপনারা বসুন। বলছিলাম স্যার, মর্গ থেকে বডি মানে ফরিদাকে কবে পাবো স্যার? মেয়েটার দফনের কাজও তো করতে হবে স্যার। দেখুন, এটা মার্ডার কেস। পোস্টমর্টম না করে তো আমরা রিলিজ করতে পারবো না। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার। কোথা থেকে কি যে হয়ে গেল স্যার? জল জানতো মেয়েটা, কে যে আমাদের কাছ থেকে কেড়ে নিল। সেটাই তো আমরা খোঁজার চেষ্টা করছি, আর তার জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। কি করতে হবে স্যার একবার বলুন, আমরা সব করব। আপনি শুধু লোকটাকে খুঁজে বের করুন স্যার। লোক? আপনারা কাউকে দেখেছিলেন নাকি? না স্যার, আমরা কাউকে দেখিনি। তবে আফরোজা আমার বড় ভাইয়ের মেয়ে, ও খিড়কি দিয়ে কাউকে পালাতে দেখেছিল স্যার। মুখটা দেখতে পেয়েছিল? না না স্যার, আসলে রাতের বেলা অন্ধকার, আর পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেছিল যে আদিলই ছিল স্যার, আমি জানি। আদিলকে? আমাদের এলাকাতেই থাকে, ফরিদার কলেজেই পড়তো। আপনার মেয়ের বন্ধু? না না, বন্ধু টন্ধু না, আমার মেয়ে খুব ভদ্র ছিল স্যার। ও কোনো ছেলেদের সঙ্গে মেলামেশা করতো না স্যার। আদিল স্যার আমার মেয়েকে বিয়ে করতে চাইতো। মেয়ে বড় হলে ওরকম কত সম্বন্ধই তো আসে স্যার। না স্যার, এটা ওরকম সম্বন্ধ ছিল না স্যার। চুপ করো, মেয়েটার বদনাম হবে। মেয়েটাই রইল না, আমাদের আগেই থানায় আসা উচিত ছিল স্যার, তাহলে হয়তো মেয়েটাকে আমরা এভাবে হারাতাম না। দেখুন, আমাদের কাছে কিছু লুকাবেন না, যা জানেন সেটা বলুন। তাছাড়া আপনারা তো চাইবেন যে আপনার মেয়ের খুনি ধরা পড়ুক। ঘটনাটা শুরু হয়েছিল স্যার
গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ফরিদা বাংলায় অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছিল। ওই কলেজে একই সাথে ভর্তি হয় আদিল। হাই, আমি আদিল, তোমার ক্লাসমেট। হ্যাঁ, দেখলাম তোমাকে অনার্স ক্লাসে। আমি কিন্তু তোমাকে অনেক আগেই দেখেছি, মানে কলেজে আসার আগে। কোথায়? স্কুলে। আমরা একই স্কুলে পড়তাম। অবশ্য তোমার আমাকে মনে না থাকারই কথা। তুমি একজন ভালো ছাত্রী ছিলে, তোমার বেশ নাম ডাক ছিল, তোমাকে সবাই চিনত। আর আমি তো টেনে টেনে পাস করতাম। ভালো ছাত্রী হয়ে লাভ কি হলো? সেই তো একই বিষয় নিয়ে পড়ছি। তা তোমার অনার্স ক্লাস কেমন লাগছে? ভালোই। এসবি ম্যাডামের ক্লাস খুব ভালো লাগলো, এত সুন্দর বোঝাচ্ছিলেন। হ্যাঁ, এসবি ম্যাডামের ক্লাস তো আমারও ভালো লেগেছে, কিন্তু ওই বাংলা সাহিত্যের ইতিহাসটা নিয়ে এত অসুবিধা হচ্ছে। কেন, কি হয়েছে? কেন মানে? এত কঠিন একটা সাবজেক্ট, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, তোমার কাছে একটা পেপার কঠিন, আর আমার কাছে তো পুরো সিলেবাসটাই কঠিন লাগছে। তাহলে কঠিনটাকে সহজ কি করে করবে ভেবেছো? টিউশন নেবে? না গো, ভাবছি নিজেই পড়বো। ও, আমি তো টিডির কোচিংয়ে যাবো ভাবছি, খুব ভালো নোটস দেয় শুনেছি। তুমি কিন্তু ভর্তি হতে পারো। হতে তো পারি, কিন্তু তা সম্ভব হবে না। আব্বু এত কষ্ট করে কলেজে ফিস দিচ্ছেন, তার উপর আবার টিউশন। জানি না কতদূর পড়তে পারবো। আচ্ছা, তোমার যদি পড়াশোনায় কোনো সাহায্য লাগে তুমি আমাকে বলতে পারো, আমি আমার যথাসাধ্য তোমাকে সাহায্য করব। ঠিক আছে। এইভাবেই শুরু হয় ফরিদা আর আদিলের বন্ধুত্ব। আস্তে আস্তে তা মোড় নেয় প্রেমে। যদিও এই প্রেম ছিল একতরফা, ফরিদার বন্ধুত্বকে প্রেম ভেবে ভুল করে আদিল। ফরিদা, তোদের এটাই ছিল নাকি? বাবা, 11-12 ছিল। হ্যালো, কি রে, তুই বইটা পেলি? কোন বইটা মানে? আরে গৌতম ভদ্রের বইটা। আবার ভুলে গেছিস? তোকে আমি বলেছিলাম। হ্যাঁ, পরিমলদা কি বললো? এখনো ফেরত আসেনি? দেখ বাবা, ভালো লাগে নাকি? এটা কেন যে লাইব্রেরি থেকে বই নিয়ে ঠিক টাইমে ফেরত দেয় না কে জানে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যালো, এই কটা গুলি বাকি গুলি তো সানগ্লাস। সেরকমভাবে ওই দিদি ম্যাডামের ক্লাস অত ভালো হয়। হাই। ও, তুমি? ভয়ই পেয়ে গেছিলাম। আরে এই বইটা তুমি এসে করেছো? আমি খুঁজছিলাম। হ্যাঁ, জানতাম এই বইটা সবাই খুঁজছে, তাই ভাবলাম তোমার নিশ্চয়ই দরকার, তাই দিতে এলাম। আরে না না, আমার এখন লাগবে না, তুমি যখন ফেরত দেবে আমি নিয়ে নেবো। রিটার্ন করলে পাবে না, এই বইটার খুব ডিমান্ড জানো। লম্বা লাইন এই বইয়ের জন্য। তোমার টান আসার আগে পরীক্ষা এসে যাবে। এ নাও, ধরো। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদা, আমার তোমাকে কিছু বলার আছে। তোমাকে সামনে বলতে লজ্জা লাগে, তাই এই চিঠি লিখছি। আমি তোমাকে খুব ভালোবাসি ফরিদা, খুব ভালোবাসি। তোমাকে নিকাহ করতে চাই,
যখন যখন স্কুলে ছিলাম তখন থেকে আমি শুধু তোমাকেই চেয়ে এসেছি। আমি দিনরাত শুধু তোমার কথা ভাবি। জানো জানো ফরিদা, কোনো কাজে মন দিতে পারছি না। শুধু শুধু তুমিই পারো আমাকে একটু শান্তি দিতে। বলো বলো ফরিদা, তুমি রাজি তো? রাজি আমাকে নিকাহ করতে? প্লিজ প্লিজ না বলো না। আদিল, নে চাটা খেয়ে নে। কি ওটা? কই কিছু না তো। কিছু না যখন ঢোকাচ্ছিস দেখি। বিসমিল্লাহ রহমানির রহিম। ফরিদা, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু তোমাকে সামনে বলতে লজ্জা লাগে, তাই এই চিঠি লিখছি। আমি তোমাকে ভালোবাসি ফরিদা। কি এসব? কলেজে তোকে এসব করতে পাঠানো হয়? ফিরুক তোর আব্বু আছে স্কুল থেকে, সব বলছি আমি। না আমি, তুমি আব্বুকে কিছু বলো না। দেখো তুমি যা ভাবছো এরকম কিচ্ছু না। কিছু নয় যখন ছেলেটা তোকে চিঠিটা লিখছে কেন? প্রশ্রয় না থাকলে কোনো ভদ্রবাড়ির মেয়েকে এসব চিঠি লেখা কেউ সাহস পায়? তুমি বিশ্বাস করো আমি ওকে প্রশ্রয় দিইনি। আমরা শুধু এক কলেজে পড়ি, ও আমার বন্ধু মাত্র। বন্ধু? ছেলে মেয়েতে বন্ধু? পই পই করে তখন তোর আব্বুকে বলেছিলাম ওই ছেলে মেয়ে একসঙ্গে পড়া কলেজে ভর্তি করিও না, তখন শুনলে তো আমার কথা। আমি তুমি ভুল বুঝছো, আমরা শুধু একসাথে পড়ি, সহপাঠী মাত্র। আর ও যে আমার ব্যাপারে এরকম ভাবে আমি সেটা বুঝতে পারিনি। বিশ্বাস করো আম্মি তুমি। সত্যি বলছিস? আল্লাহর কাসম আম্মি। ঠিক আছে, ছেলেটাকে বলে দিবি তোকে যেন আর বিরক্ত না করে। লোকে শুনলে কি বলবে? আমি কালই কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো। আদিল, ওই দেখ কানে গুঁজে বসে আছে, শুনতে পাচ্ছেন? আদিল। সরি গো, গান শুনছিলাম। তুমি শুনবে? না, আমি তোমাকে বইটা ফেরত দিতে এসেছি। পড়া হয়ে গেছে? হুম। পুরোটা পড়েছো? হ্যাঁ। সব পাতাগুলো ভালো করে পড়েছো? বললাম তো হ্যাঁ। ওখানে ওটা নেই। তোমার ওই চিঠিটা আমার আম্মি পেয়েছে। আম্মি রাতে? বাসায় কোনো সমস্যা হয়নি তো? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি আর আমাকে এরকম কখনো চিঠি লিখবে না। আমরা শুধুই বন্ধু, এর বেশি আর কিচ্ছু নয়। ফরিদা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাকে বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি। তোমাকে কি একবার বললে তুমি বোঝো না? তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি, তুমি শোনো। তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না, না তো আমি প্রিন্সিপাল। একই ক্লাসে ছিল তো, তাই দেখা সাক্ষাৎ হয়েই যেত। তবে ওই প্রিন্সিপালকে বলে দেওয়ার কথা বলাতে চিঠি চাপাটি দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল। দেয়নি না? আপনার মেয়ে বাড়িতে আর জানায়নি? ও আমার সেরকম মেয়েই নয় স্যার, সবকিছু হলে আমরা জানতে পারতাম। ও আমায় ঠিক বলতো স্যার। ছেলেটা যদি ফরিদাকে বিরক্ত করা বন্ধই করে দিয়ে থাকে, তাহলে আপনারা ওকে সন্দেহ করছেন কেন? বন্ধ তো করেনি। মানে আপনারাই তো বলছেন চিঠি দেয়নি, তাহলে? না না স্যার, চিঠি দিত না, তবে ফোন করত, মেসেজ করত। ফরিদা টিউশন পড়তে যেত তো ফিরতে রাত হতো, তাই আমি একটা মোবাইল কিনে দিয়েছিলাম। সেই নম্বরটা ছেলেটা পেলো কি করে? নিশ্চয়ই আপনার মেয়ে দিয়েছিল। না স্যার, ও দেয়নি, ওর ক্লাসের এক বন্ধুর কাছ থেকে নিয়েছিল। তারপর ফরিদা আমাদের সব জানায়, মেসেজগুলো দেখায়। তারপর আদিল একদিন ফোন করতে ফোনটা আমি ধরি। এই সাবজেক্ট এখনো বাকি, কি রে বাবা ফোন করে? আব্বু, এই দেখো আবার ফোন করেছে। ওই দেখি, কথা বল, স্পিকারে রাখ। হ্যালো হ্যালো হ্যালো। আরে কে রে? নিজেদেরও কাজ নেই, আমাদেরও কি ভাবিস কাজ নেই? শুধু শুধু আমাদের সময় নষ্ট।
আবার ফোন করছি, দেখ। হ্যালো হ্যালো। ফরিদা, ফরিদা ফোন কেটো না প্লিজ। যা বলা তাড়াতাড়ি বলো, আমাকে পড়তে বসতে হবে। আমার যা বলার আছে সেটা তো তুমি ভালো করে জানো ফরিদা। দেখো আদিল, তোমাকে যা বলার আমি আগেই বলে দিয়েছি। তোমার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর তুমি যে আমাকে নিকা করবে, খাওয়াবেটা কি? এখনো তো নিজেই বাবার হোটেলে খাও। বিশ্বাস করো, আমি কাজ করব, আল্লাহর কসম বলছি। আমি খুব একটা ভালো কাজ খুঁজে নেব। আমার বিবিকে আমি চোখের মনির মতো যত্ন করে রাখবো। তুমি দেখে নিও। চোখের মনির মতো আগলে রাখবে? হারামজাদা, আমার মেয়ের দিকে তাকালে না তোর চোখ আমি কেলে নেবো। সাহস কি করে হয় তোর আমার মেয়েকে নিকাও করার কথা বলার? আমি তো ফরিদাকে নিকা করতে চেয়েছি, কোনো তো গুনাহ করিনি। আর নিকা করা তো পাক ব্যাপার। হারামজাদা, তুই আমায় শেখাবি কোনটা পাক আর কোনটা না পাক? শোন, তোর নামে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব, তারপর দেখি তুই কি করে কলেজে পড়িস। তোকে আমি পুলিশ আনবো। হারামজাদা। জানিয়েছিলেন প্রিন্সিপালকে? না স্যার, আসলে বোঝেনি তো, দেশ গায়ের ব্যাপার তো। এসব ব্যাপার জানাজানি হলে মেয়েদের খুব বদনাম হয়, বিয়ে দিতেও সমস্যা হয়। তারপর ফরিদার আমিও বারণ করলো। আমিও ভেবে দেখলাম ভয় দেখানোতেই কাজ হয়ে যাবে। কাজ হয়েছিল আপনার কথায়? এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল স্যার। ফোন করা, মেসেজ আসা সব বন্ধ হয়ে গিয়েছিল। কিছুদিন পর ছেলেটা কলেজও ছেড়ে দেয়। ও কি ভাতের থালা নিয়ে বসে রইলি যে? খা। আর একটু ডাল দি, ভাতটাকে ভালো করে চটকে মা। না, আমার ইচ্ছে করছে না, আমি খাবো না। আদিল, ভাতের উপর রাগ করে না বাবা, খেয়ে নাও। কেন? ডাল ভাত বুঝি নবাবপুতের মুখে রুচ্ছে না? হ্যাঁ, খাওয়ার সময় তুমি বা কেন বলো এসব কথা? ভুলটা কি বলেছি? মাথার ঘাম পায়ে ফেলে দুটো ডাল ভাত জোগাড় করতে হয়। আর তোমার ছেলের বাড়ির ভাত যদি মুখে না রোজে, তাহলে ওকে রোজগার করে দাওয়াত খেতে বলো। আব্বু, সময় হলে আমি ঠিক রোজগার করবো, তখন তোমাদের দাওয়াত খাওয়াবো। তার জন্য তোমাদের আমি কথা শোনাবো না। আদিল, আবুর সাথে কি ওইভাবে কথা বলে? সময় আর কবে হবে? সমস্ত জোয়ান ছেলে বাপের ঘাড়ে খাচ্ছে বসে আর নবাবি করে বেড়াচ্ছে। তোমরা থামো না, ছেলেটাকে একটু শান্তিতে খেতে দাও। কি নবাবি করেছে? কলেজের ফিস দাও বলে আর কতদিন কথা শোনাবে? যতদিন না রোজগার করছিস, ইনকাম করছিস, ততদিন শোনাবো। কলেজে পড়ে, তাও যদি পরীক্ষায় ভালোভাবে পাস করতো, কলেজে পড়ে অফিসার হবে। আব্বু, এত উত্তেজিত হও না। খেয়ে নাও, খেয়ে নাও। ও পরীক্ষায় পাস করুক, পড়াশোনা শেষ করুক, তারপর ঠিক সব হয়ে যাবে। তারপরেও হবে না। বাপ দাদার পয়সা নবাবী ছাড়া ওর দ্বারা কিছু হবে না। তুই তো কত ছোটবেলা থেকে ইনকাম করতে শিখেছিস। আসলে ইচ্ছা থাকতে হয়। দেখো আব্বু, সবসময় ভাইয়ার সঙ্গে আমার তুলনা করবে না, হ্যাঁ? আর ভাইয়ার ইচ্ছে ছিল না, ভাইয়া পড়েনি। আমার পড়তে ভালো লাগে, আমি গ্র্যাজুয়েট হব। তোর দ্বারা পড়াশোনা কেন, কোনো কাজকর্মই হবে না। বেটা বড় হলে বাপের লাঠি হয়, আর আমার বেটা দেখো জুলপি বানিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, সিনেমার নায়ক হবে। দেখ তো বাবা, ছেলেটা না খেয়ে চলে গেল, কথা বললেও শোনে না। আর জোয়ান ছেলে এইভাবে কি বলে? যা বাবা, ডেকে নিয়ে আয়। চল চল চল, আম্মু খেতে রাখছি, চল। আমি যাবো না। আরে রাগ করার কি আছে? দেখ, ভাত নষ্ট হলে কিন্তু আব্বু আমাদের কথা শোনাবে। ভাল লাগবে তোর? আব্বু কবে আমাকে কথা শোনায় না বলে? আব্বুর একটা অজুহাত চাই আমাকে কথা শোনানোর। তুই শুধু শুধু রাগ করছিস। দেখ, আব্বুর তো বয়স হয়েছে, এই বুড়ো বয়সে মাঠে কাজ করে, সে তো সংসারের জন্যই। বল, তাহলে আমি পড়াশোনা ছেড়ে দেবো? পড়াশোনা ছাড়ার কথা বলছি না তো। তাই এখন তো অনেক সুযোগ হয়েছে। এই ধর ডিস্টেন্স এডুকেশন, তারপরে ওই ওপেন ইউনিভার্সিটি, একটা চাকরিও করলি, সাথে পড়াশোনা করলি। চাকরি পাওয়াতে সোজা? হ্যাঁ, আজ বললেই কাল চাকরি হয়ে যাবে? সোজা নয় বলি তো, খুঁজতে হবে। এই তুই তুই বসির কি জিনিস? বসির?
কোন বসির? আরে হাকিম চাচার ছেলে, দিল্লিতে থাকে, ঠিকাদারি না কি করে শুনেছি। তা আমি কি করবো? এরা বুদ্ধু আছিস। আরে ও ঠিকাদার, ওর কত লোকের দরকার হয় বলতো? তো ওর লোক লাগলে আমাকে নেবে? সেটা বলে দেখতে হবে। চল কাল সকালে একবার হাকিম চাচা বাড়ি যাই। চল, তুই না খেলে আমিও খাবে না। চল আয় আয়। এই তুই ওই ডিজি স্যারের অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছিস? না, কি লিখবো সেটাই তো বুঝতে পারছি না। তুই জমা দিয়েছিস? কোথায়? আমার তো ওই নাট্যতত্ত্বের পেপারটা এত কঠিন লাগে, তার ওপর নবরস আলোচনা করে মৌলিক লেখা জমা দিতে হবে। ঠিক বলেছিস, আমারও খুব কঠিন লাগে। থার্ড ইয়ারে পৌলমিদি বলছিল ডিজি স্যার কোয়েশ্চেন পেপারও খুব কঠিন সেট করে। আমি তো এই সাবজেক্টটা নিয়ে পুরো হাবুডুবু খাবো। আমি পাশ করতে পারলে হয়। এবার ফরিদা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার তোমার সাথে কোনো কথা নেই। প্লিজ জাস্ট 2 মিনিট। আমি ক্যান্টিনে আছি, তুই আয়। না তুই দাঁড়া, আমিও যাবো। হ্যাঁ চল। ফরিদা, আমি কলেজ ছেড়ে দিচ্ছি। তুমি আমায় জিজ্ঞেস করেছিলে না যে তোমাকে যদি আমি নিকাহ করি তাহলে তোমায় খাওয়াবো কি? জানো, আমি একটা চাকরি জোগাড় করে ফেলেছি। এবার বলো, তুমি রাজি তো? তোমাকে বললে বোঝো না কেন বলো তো? আমি তোমার প্রস্তাবে রাজি নই, আর কোনোদিনও হব না। এখন যাও। চলেই তো যাচ্ছি, রাজ্যের বাইরে। জাহান্নামে যাও। এরপর ছেলেটা চলে যায় দিল্লি না হরিয়ানা, কোথাও একটা লেবারের কাজ নিয়ে। কিন্তু তখন তো বুঝিনি স্যার, এই ভাবে ঠিক আছে শান্ত হন। এই ইনফরমেশনগুলো আমাদের খুব কাজে লাগবে। আপনারা এখন আসুন, আমরা তো আছি, কোনো চিন্তা করবেন না। রানা, ফরিদার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল। তুমি এক কাজ করো তো, ফরেন্সিকে ফোন করে খবর নাও যে কল ডিটেল থেকে আদিলের নাম্বার পেয়েছি না। আদিলের নাম্বারটা পেলে ওর টাওয়ার আমরা ট্রেস করতে পারবো। আমি অলরেডি মেসেজ করে দিয়েছি স্যার ফরেন্সিকের দত্তকে। আশা করছি বিকেলের মধ্যে সব রিপোর্ট হাতে পেয়ে যাবো, আর ওগুলো হাতে পেয়ে গেলেই আদিলের মোবাইলের টাওয়ার লোকেশনটা ট্রেস করতে শুরু করে দেবো। গুড, ভেরি গুড। আমার ধারণা ওই এলাকাতেই আছে। এই লকডাউন ওদের বেশি দূর পালাতে পারবে না। লকডাউন তাহলে আমাদের জন্য সাপে বড় হলো স্যার। বলতে পারো। আর এই লকডাউনটাকে কাজে লাগিয়ে আমরা সাপকে তার গর্ত থেকে টেনে বার করতে পারবো। আর পেটে টান পড়লেই তার শীত ঘুম ভাঙবে। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন। হ্যাঁ দিচ্ছি। আর চানাচুর হবে? হ্যাঁ হবে। এক প্যাকেট চানাচুর দিন। ম্যাগি আছে? হ্যাঁ হবে। বড় হলে 2টো দিন। হ্যাঁ। কত হলো দাদা? 150 টাকা। 150? হ্যাঁ। বলছি 150 টাকা তো নেই, 90 টাকা আছে। এটা রাখুন, বাকিটা কালকে আমি দিয়ে যাবো। কালকে নেবেন, আজকে থাক। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ এখানে সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সব পরে বলবো। হ্যাঁ স্যার, একটা ভালো খবর আছে স্যার। আদিলের ফোন ট্রেস করা গেছে। এক্সিলেন্ট। লোকেশন কি দেখাচ্ছে? বেশি দূরে নয় স্যার, হাইওয়ের কাছেই, কদমতলা রোড। আমাদের গাড়িতে 10 মিনিট মতো সময় লাগবে। ওকে, লেটস। এখনো বলছি, সব স্বীকার করে নে। সত্যি বলছি স্যার, আমি কিছু করি না, আমি কিছু জানি না স্যার। তুই ফারিদা খাতুনকে চিনতিস না? তুই ওকে খুন করিসনি? বললাম তো স্যার, আমি ফরিদাকে চিনতাম, আমার সাথে কলেজে পড়তো, কিন্তু ফরিদা যে খুন হয়েছে সেটা আমি জানতাম না স্যার। জানতি না?
তাহলে পালিয়েছিলি কেন? আব্বুর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল, সে কারণে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। আচ্ছা, কবে বেরিয়েছিলি? না না স্যার, 3 তারিখে রাতে আমার বন্ধুর কদমতলায় বাড়িতে আমি চলে যাই। ঠিক করে বল, 5 না 3? 5 স্যার, 5। তাহলে 5 তারিখ রাতে তোর মোবাইলের টাওয়ার লোকেশন সালুয়াডাঙ্গা দেখাচ্ছে কেন? দেখ, আমাদের কাছে সব প্রমাণ আছে। কোনটা যে তুই করেছিস সেটা আদালতে প্রমাণ করতে আমাদের 2 মিনিটের সময় লাগবে। দেখ আদি, এখনো সময় আছে, স্বীকার করে নে, সাজা তো তোর হবেই। এবার তুই ভেবে নে যে আদালতের শাস্তির অপেক্ষা করবি না আমরা তোর দেখভাল করব। তুমি আর আমাকে এরকম কখনো চিঠি লিখবে না, আমরা শুধুই বন্ধু, এর বেশি আর কিচ্ছু না। আমার মেয়ের দিকে তাকালে না তোর চোখ আমি কেলে নেবো। আমি তোমার প্রস্তাবে রাজি নই, আর কোনোদিনও হব না। জাহান্নামে যাও। হালদারদের পোড়ো বাড়িতে, ওখানে ছুরিটা লুকিয়েছি। পুলিশি তৎপরতায় ধরা পড়ে আদিল, উদ্ধার হয় খুনে ব্যবহৃত ছুরিটি। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে আদিল স্বীকার করে যে সেই খুন করেছে ফরিদাকে। খুনের মোটিভ প্রেমে ব্যর্থতা। এই ক্রাইম অফ প্যাশনের গতি প্রকৃতি আমাদের দাঁড় করিয়ে দেয় আরো একটা বড় প্রশ্নের মুখোমুখি, যে আর কতদিন এই পুরুষতান্ত্রিক সমাজ নারীদের বঞ্চিত করবে তাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা থেকে। আর কতদিনে আমরা শিখব যে না মানে কিন্তু শুধুই না, আর কিছু নয়। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত্রি 8:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।